টানা বৃষ্টি আর ঢলে ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই দুই জেলায় বন্যা কবলিত 18 লাখের বেশি মানুষ। পাহাড়ি ঢলের পাশাপাশি অব্যাহত বৃষ্টিতে ফেনীতে বিস্তৃত হচ্ছে বন্যা। নতুন করে পানি ঢুকতে শুরু করেছে ফেনী সদরে। এদিকে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যা কবলিত 3 লাখের বেশি মানুষ। পৌর শহর সহ বন্যা কবলিত 3 উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ সংযোগ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলায় 9 উপজেলায় 15 লাখ মানুষ পানিবন্দী। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। তলিয়েছে 14 গ্রাম ও নাঙ্গলকোটা উপজেলাও। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বাড়িঘর, অফিস, আদালত পানিতে ডুবে আছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ। এই বিষয়ে আরো জানাতে নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নোয়াখালী থেকে, জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতির মধ্যে আছে? আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? সবশেষ তথ্য জানাবেন। নোয়াখালীর কোন এলাকা বলা খুবই কঠিন, কারণ নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতেই এতদিন জলাবদ্ধতা সমস্যা ছিল, কিন্তু গতকাল থেকে এটি বন্যা পরিস্থিতিতে রূপ নিয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের একেবারে প্রধান সড়ক লাগোয়া জেলা জামে মসজিদ সড়ক। এই সড়কে দেখতেই পাচ্ছেন, এই সড়কের পাশে যেই দোকানপাটগুলো রয়েছে প্রত্যেকটি পানির নিচে তলিয়ে আছে, এবং এই পাশে স্কুল হেলথ ক্লিনিক আছে, এখানেও পানি উঠে গেছে, এবং জেলা জামে মসজিদের ভেতরে পানি প্রবেশ করেছে। জেলা জজ আদালত থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি দপ্তরে, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রত্যেকটি দপ্তরের মধ্যে পানি প্রবেশ করে আছে। এবং শুধু তাই নয়, গ্রাম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে বাড়ি ঘর, দোকানপাট থেকে শুরু করে ফসলি জমি, মাছের ঘের সব ভেসে গেছে। সবচাইতে দুর্বিষহ অবস্থা হচ্ছে যে গত এক সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে যে সৃষ্ট জলাবদ্ধতা ছিল, সেটি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্বয়ং নিশ্চিত করেছেন যে গতকাল থেকে ফেনীর মুহুরী নদী এবং ফেনী নদীর পানি প্রবেশ করায় এটি এখন বন্যার দিকে মোড় নিয়েছে, এবং বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এতদিন মানুষের আশা ছিল যে এখানে যে বাঁধগুলো আছে, খালে এবং ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেয়া যায় তাহলে হয়তো বা পানি নামবে, কিন্তু সেই আশা এখন আর নেই। কারণ এখন ক্রমেই প্রতিনিয়তই বন্যার পানি প্রবেশ করছে ফেনী নদী এবং মুহুরী নদী দিয়ে। পাশাপাশি বৃষ্টিও অব্যাহত আছে। মরার উপরে যেন খাড়ার গা, প্রত্যেকটি বাড়ি ঘর, দোকানপাট ডুবে গেছে, এবং এটি দেখা যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এই অধিদপ্তরের মধ্যে পানি প্রবেশ করেছে, রোডসের সড়ক ভবনে পানি প্রবেশ করেছে, জেলা পুলিশ সুপার কার্যালয়ে পানি প্রবেশ করেছে। দুর্বিষহ অবস্থা এমন গত 50 বছরে স্থানীয় লোকজন দেখেননি বলে তারা জানিয়েছেন। বেশিরভাগ এলাকাতেই রান্না করা যাচ্ছে না, তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল থেকে 3 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি যে উঁচু বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে, এবং জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল 10টায় জরুরি সভা আহ্বান করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বলছেন যে দ্রুত তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবার যদি সরবরাহ না করা হয়, সরকারি বেসরকারিভাবে এখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে গত 50 বছরে তারা এমন দুর্যোগের মুখোমুখি হয় নাই, এমন বিরূপ প্রকৃতির এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হন নাই। সবচাইতে বড় কথা, এই জেলা শহর মাইজদীতে স্বাধীনতার পর কখনোই
মানুষ বন্যা দেখেছে এমন বলতে পারবে না। এই অঞ্চলের মানুষ বন্যার সাথে একেবারেই পরিচিত না, কিন্তু এবারে প্রথম এই ফেনী নদী এবং মুহুরী নদীর পানি প্রবেশ করায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং এত বাজে পরিস্থিতি যে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং পানি নামার কোনো লক্ষণই আসলে দেখা যাচ্ছে না, এবং বরঞ্চ প্রতি মুহূর্তেই পানি বাড়ছে। জেলা শহরের এই প্রধান সড়ক যেটি, সেটিতে কখন কবে পানি উঠেছে এখানকার মানুষ বলতে পারবে না, কিন্তু এবারে প্রথম জেলা শহরের প্রধান সড়কও পানি উঠে গেছে। এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে অসংখ্য সরকারি দপ্তর ভেতরে নিচতলায় পানি প্রবেশ করে গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র নষ্ট হয়ে গেছে। জেলার যে সংরক্ষণাগার সরকারি কাগজপত্রের, সেই সংরক্ষণাগারের মধ্যে পানি প্রবেশ করে অনেকগুলো কাগজপত্র নষ্ট হয়ে গেছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। মুনাসের, আরেকটি বিষয় একটু ছোট করে জানাবেন যে সেখানে যেহেতু যান চলাচলও ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে বিদ্যুৎ পরিস্থিতির সেখানে কি অবস্থা? বিদ্যুৎ পরিস্থিতি শহরে মোটামুটি বিদ্যুৎ থাকলেও গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ একেবারেই নেই বলা চলে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে গ্রামে গতকাল সেনবাগে একজন মানুষ তার বিদ্যুতের চলে যাওয়াতে যে আইপিএস সরাতে গিয়ে ঘরে পানি প্রবেশ করছে, আইপিএস সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এবং বিদ্যুৎ স্পর্শ হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বাড়ছে। গতকাল এক যুবকের মৃত্যু হয়েছে। এবং গ্রামের দিকে বিদ্যুৎ নেই, গত 3 দিন থেকেই বিদ্যুৎ নেই। বেশিরভাগ এলাকাতে শহরে বিদ্যুৎ যাওয়া আসা করছে ক্ষণে ক্ষণে, এবং যেসব দোকানপাট এবং সরকারি দপ্তরের নিচতলায় পানি প্রবেশ করেছে সেখানে বিদ্যুৎ থাকা। হাসপাতালগুলোতে কি পানি প্রবেশ করেছে কিনা, আর যারা নাকি বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে এই মুহূর্তে তাদেরকে কি, যারা বিদ্যুতায়িত হচ্ছে তাদেরকে কি তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? নোয়াখালীর জেলা শহরের 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল, এটিকে এবছরে আসলে সবসময় পানি উঠে এই কারণে উঁচু করা হয়েছিল, কিন্তু এরপরও নোয়াখালী জেনারেল হসপিটালের নিচতলাতে পানি প্রবেশ করেছে এবং হাসপাতালের পুরো ক্যাম্পাস পানিতে একাকার হয়ে আছে। এমন কোনো জায়গা নেই আসলে এই শহরের, এই জেলার, যেখানে পানি প্রবেশ করেনি। এবং অনেক আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা একটু খাগড়াছড়িতে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির কি অবস্থা, নিম্নাঞ্চলের সে অবস্থা নিয়ে জানাবেন। আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? ভারী বৃষ্টিতে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেসব এলাকার মানুষ এখন কোথায়? দেখুন, টানা বৃষ্টিতে কিন্তু মানুষ অবরণীয় দুর্ভোগের মধ্যে পড়েছে এবং গতকাল রাত থেকে যে দাহন হচ্ছে, আপনি জানেন গত মঙ্গলবার কিন্তু খাগড়াছড়ি জেলা শহরে হলেও বুধবার কিন্তু সেই জায়গা থেকে পানি নেমেছে, যে কারণে আসলে বন্যা পরিস্থিতির আমরা বলেছিলাম উন্নতি হচ্ছে। কিন্তু গতকাল রাত থেকে, অর্থাৎ বুধবার রাত থেকে যে পরিস্থিতি হয়েছে, আমরা দেখেছি আবার নতুন করে যে এলাকাগুলো মঙ্গলবার প্লাবিত ছিল, বুধবারে সেই এলাকাগুলোতে পানি নেমে গেছে। কিন্তু আজকে বৃহস্পতিবার আমরা দেখেছি আপনার রাত থেকে, বিশেষ করে রাত 3-4টার দিকে থেকে কিন্তু আবার নতুন করে পানি ঢুকতে শুরু করে। মানুষ একদিনের ব্যবধানে আবার পুনরায় কিন্তু খাগড়াছড়ি জেলা সদরে যারা রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। এবং এই দুর্ভোগ আসলে এটা ভয়াবহ দুর্ভোগ বলতে হবে, কারণ এই যে একদিনের ব্যবধানে আবার কিন্তু নতুন করে মানুষের ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে, যে কারণে মানুষ একটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকগুলো বাসায় বা অনেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বিভিন্ন অভিযোগগুলো দিচ্ছে যে আসলে তারা ত্রাণ সহায়তা পাচ্ছে না এবং গতকালকে তাদের পানি নেমে গেছে। রাতের মধ্যে কিন্তু আবার নতুন করে পানি ওঠার কারণে তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। এবং এই বছরে চারটা যে বন্যা হয়েছে সেই বন্যাগুলো সাধারণত ছিল একদিনই, সর্বোচ্চ একদিন পরে কিন্তু পানি নেমে যেত। কিন্তু এবারে যে বন্যাটা হচ্ছে, এটা পানি নেমে যাওয়ার পরে আবার নতুন করে একদিনের ব্যবধানে আবার আজকে থেকে বন্যা শুরু হয়েছে, যে কারণে আসলে মানুষের মধ্যে দুর্ভোগে বাড়ছে। এবং একই সাথে যে সমস্ত এলাকাগুলোতে পানি একেবারেই প্রবেশ করতে শুরু করেছে, খাগড়াছড়ি গঞ্জপাড়া, মুসলিম পাড়া, মেহেদিবাগ, সেই এলাকাগুলোতে কিন্তু 2 দিনের ব্যবধানে কিন্তু আবার নতুন করে বন্যা হচ্ছে, যে কারণে মানুষ ভয়াবহ একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। সেখানে যে সমস্ত এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে সেখানে কিন্তু এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং মানুষের যে চলাচল সেটা বিঘ্ন হচ্ছে। এবং অনেকগুলো পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে আসলে গত মঙ্গলবার যে বন্যা ছিল সেই বন্যাতে তারা সঠিকভাবে যে পরিমাণ ত্রাণ সহায়তা পাওয়ার কথা ছিল সেটি সরকারিভাবে পায়নি। তবে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো
বিশেষ করে বিএনপির পক্ষ থেকে গতকাল রাত। সমীর, আরেকটি বিষয় একটু জানাবেন, সাজেকে প্রায় 200-র মতো পর্যটক আটকা পড়েছিল, তাদের এখন কি অবস্থায় আছেন তারা? আর আরেকটি বিষয় জানাবেন, যেহেতু যান চলাচল পরিস্থিতিও ব্যাহত হচ্ছে, সেখানে হাসপাতালগুলোতে কি অবস্থা, মানুষ ঠিকমতো হাসপাতালে যেতে পারছেন কিনা, বিদ্যুৎ সংযোগও যেহেতু আপনি বলছিলেন যে এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না তারা। দেখুন, খাগড়াছড়ি জেলা সদরের পরে যে এলাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি খাগড়াছড়ির দিঘিনালা আমরা দেখেছি যে আপনার দিঘিনালা থেকে হাজির যাওয়ার যে সড়কটি রয়েছে সেখানে 3টি জায়গায় পানি ওঠার কারণে পর্যটকরা আটকা পড়েছে, প্রায় 250-র মতো পর্যটক, এবং তাদের আজকে ফিরে আসার কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে তাদের আজকে আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই, অর্থাৎ তাদের 2 দিন ধরে সাজেকে তারা আটকা রয়েছে। এবং দিঘিনালার বন্যা পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, খাগড়াছড়ি সবচেয়ে বেশি প্লাবিত হয় মেরুং ইউনিয়নটা, সেখানে প্রায় 30টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রত্যেকটা গ্রামে ইতিমধ্যে পানি ঢুকে গেছে, এবং মেরুং বাজার সেটি এখন পানির নিচে রয়েছে, এবং মেরুং বাজারে পানি উঠে যাওয়ার কারণে রাঙামাটির লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। এবং আরেকটি ইউনিয়ন রয়েছে দিঘিনালার কবাখালী ইউনিয়ন, সেই ইউনিয়নটির প্রায় 5 থেকে 10টি গ্রাম কিন্তু এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতিতে অবনতি হওয়ার কারণে নতুন করে সেগুলো প্লাবিত হয়েছে। অর্থাৎ বলা যায় যে খাগড়াছড়ি জেলা সদর এবং দিঘিনালা উপজেলা, এই 2টি উপজেলা কিন্তু এখন ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে, এবং তারা 2 দিনের ব্যবধানে নতুন করে আবার 2 দফায় বন্যার শিকার হয়েছে। নোয়াখালী এবং খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। তীব্র পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, প্লাবিত হয়েছে স্থলবন্দর, ফসলের জমি ডুবেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বুধবার রাত থেকেই বৃষ্টি, এর সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা তীব্র ঢলের পানি। আখাউড়া আগরতলা সড়কের জাজিরা খালে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। পানিবন্দী হয়ে পড়েছে মোগরা, মণিয়ন্থ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের 5 শতাধিক পরিবার। পানি আমাদের বাড়ি ঘর তলায় গেছে গা। হ্যাঁ, আমরা গতকাল রাত্রি থেকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আবদুল্লাহপুর স্কুলে অবস্থান করছি। আমরা বাড়িঘর ফেরাইয়া স্কুল আয়া করছি, বাড়িঘরের মাল টাল কোনো কিছু আনতে পারিনি। উজানের ঢলে উপজেলার 3টি বাঁধ ভেঙেছে, স্থানীয়দের উদ্যোগে মেরামতের চেষ্টায় শেষ রক্ষা হয়নি। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের যারা এসি আছে তারা এসছেন এবং 3টা জায়গায় যেখানে বাঁধ ভেঙে গেছে সেগুলো অলরেডি পরিদর্শন করে গেছেন। আর আমাদের 5টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে মোগরা, মণিয়ন্দ, আখাউড়া দক্ষিণ উল্লেখযোগ্য। উজানের ঢলে আখাউড়ায় 3000 একরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সাথে পানি চুক্তির ন্যায্য হিস্সার দাবিতে এবং ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই ভারত ডুম্বুর গেট খুলে দিয়েছে। এতে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশের নাগরিকরা ভারতীয় আগ্রাসনের জন্য কি বিপুল পরিমাণ জুলুমের শিকার হচ্ছে। আমরা দেখেছি গতকালকে কোনো ধরনের নোটিশ ছাড়া ডুম্বুর বাঁধটি খুলে দেওয়া হয়েছে। আমাদের কুমিল্লা, ফেনী সহ পুরো ওই অঞ্চলটি বন্যায় প্লাবিত হয়ে গেছে। তিস্তার যে ন্যায্য হিস্সা সেটা আমরা আসলে চাই, এবং আন্তর্জাতিক যতগুলো নদী আছে ভারতের সাথে আমাদের বাংলাদেশের, সেই নদীগুলোর যে পানির ন্যায্য হিস্সা সেটা আমরা আসলে চাই। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না বলেও জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকলেও তিস্তার ন্যায্য হিস্সা আদায় হয়নি। এ সমস্যা সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার। তিস্তা সহ
অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব, এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। এ সময় তিনি আরও বলেন, কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অবৈধগুলো বন্ধ করে দেওয়া হবে। নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা। আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় এক দশক পর বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। বুধবার দুপুরে গুলশান অফিসে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ইয়াও ওয়েন। পরে বিএনপি মহাসচিব জানান, চীনের সঙ্গে আলোচনা খুবই জরুরি ছিল, এতে দুপক্ষের সম্পর্ক আরও গভীর হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যোগ দেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। প্রায় এক দশক পর চীনা রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত বিএনপি। এতে দেশের জনগণের প্রতি বেইজিংয়ের যে অঙ্গীকার তা অব্যাহত থাকবে। চীনের রাষ্ট্রদূতের এই বাংলা অফিস কার্যালয়ে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আমরাও বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আর চীনা রাষ্ট্রদূত জানান, বিএনপির সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তার দেশ হস্তক্ষেপ করবে না উল্লেখ করে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বিএনপির সাথে। চীন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, পাশাপাশি চীন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনের কথা আবারও তুলে ধরে তার প্রত্যাশা, শিগগিরই স্থিতিশীল হবে বাংলাদেশের পরিস্থিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে ব্রিটেনের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনারের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে অনেক অর্থ দরকার, এজন্য ব্রিটেন ও জাপানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। রোহিঙ্গাদের শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূতরা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্প্রতি ছাত্র আন্দোলনকে ঘিরে নিহতের ঘটনায় শিগগিরই কমিশন গঠন করা হবে বলেও রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। তো যেই টাকাটাই চলে যাক না কেন, সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা, এই টাকাটা আসলে তো আমাদের এই যে চুরি করাটাকে বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে, এই প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তে আজ ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ৩ সদস্যের মানবাধিকার বিশেষজ্ঞের দলটি বৈঠক করবে কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে। বুধবার বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরও জানান, জাতিসংঘের এই দলই তদন্তের কর্মপরিকল্পনা ঠিক করবে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে
আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ করেছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির প্রতিবেদন দিয়েছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছে। অভিযোগ করা হয়েছে ব্যবহার হয়েছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। এসব অভিযোগের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত করতে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। OHCHR এর যে টিম আছে led by Mr. Rory Mengoven, উনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল চিফ অফ দ্য এশিয়া প্যাসিফিক সেকশন, উনি নেতৃত্ব দিবেন এবং ওনার সাথে আরও দুইজন হিউম্যান রাইটস অফিসার্স মিস লিভিয়া কুনসেঞ্জা অ্যান্ড মিস্টার আলেকজান্ডার ওনারা আসবেন। ওনারা থাকার কথা আছে ইনিশিয়ালি 28 আগস্ট পর্যন্ত, তবে ওনারা হয়তো এক্সটেন্ডও করতে পারেন। বিশেষজ্ঞ এই দলটি আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। তারাই মাঠ পর্যায়ের তদন্তকারীদের জন্য কর্মপরিকল্পনা ঠিক করবে। 28 আগস্ট পর্যন্ত নানা জনের সঙ্গে বৈঠক করবে তারা। ইনভেস্টিগেশনটা শুরু হতে যাচ্ছে, সেটার ব্যাপারেই মূলত আলোচনা করবেন এবং মোডালিটিস ইত্যাদি বিষয়ে ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে হয়তো অন্যান্য দেশেও সেগুলোর আলোকেই হয়তো করবেন। ইনিশিয়াল টিম হিসাবে ওনারা সব স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমাদের এই কী ধরনের হেল্প লাগবে এবং ওনাদের যে টিমটা আসবে তাদের কর্মপরিধি কী হতে পারে, এটা আমাদের মাননীয় উপদেষ্টাদের সাথেও নিশ্চয়ই আলোচনা। পররাষ্ট্র সচিব আরও জানান, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান তিনি। 8 জুলাই মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর মধ্যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 6 আগস্ট মুক্তি পান তিনি। চলতি মাসেই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যা 7টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে ফেরার পথে পরিবারের সদস্য আর নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে শুভেচ্ছা জানায় ও স্লোগান দেয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার। সবশেষ 22 জুন রাত 3টায় হাসপাতালে ভর্তি হন তিনি। 23 জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার বুকে সফলভাবে পেসমেকার স্থাপন করেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ওনাকে আমরা সিসিউতে নিয়েছি, কখনো কখনো সিসিউ থেকে নিয়ে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ওনার সুচিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালের কেবিনকেই সিসিউ সুবিধা সম্বলিত ব্যবস্থা করে সেই অনুযায়ী ওনার চিকিৎসা দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া। সেখানে একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করানো হবে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর নানান শারীরিক জটিলতায় আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও তার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 4টি মামলা হলো। এদিকে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে শিক্ষার্থী তৌহিদুল হক হত্যার অভিযোগে মামলা করেছেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, মুনতাসির মামুন সহ 49 জনকে। তেজগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে নিহতের ঘটনায় শেখ হাসিনা ও খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সিলেটে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আওয়ামী লীগ আমলের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের লাল পাসপোর্ট বাতিল করবে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে যাদের চুক্তি বাতিল হয়েছে তাদের জন্য বরাদ্দ কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্যদেরও লাল পাসপোর্ট বাতিল হয়ে যাবে। এসব ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট নিতে হলে লাল পাসপোর্ট জমা দিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের 2 রাত চরম নির্যাতন চালানো হয় মাইকেল চাকমার ওপর। আয়নাঘর থেকে বের করে আনা হয় 7 আগস্ট গভীর রাতে। হাত চোখ বেঁধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরেরসরাই এলাকায় ফেলে দেওয়া হয় মাইকেলকে। মুক্তির আগের 4 ঘন্টা সময়ে চরম মৃত্যু আতঙ্কে কেটেছিল মাইকেল চাকমার। আয়নাঘরের নির্মমতা কেড়ে নিয়েছে তার চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। এখন চশমা ছাড়া ঝাপসা তার চারপাশ। মাইকেল জানান, 5 আগস্ট গণবিদ্রোহের কোনো খবর তার জানা ছিল না। 7 আগস্ট গভীর রাতে তার হাত পা বেঁধে আয়নাঘর থেকে বের করা হয়। যখন আমার ঘুম ধরে তখন আমার দরজায় বাড়ি মারতো তারা। বাইরে মানে অনেক উচ্চস্বরে কথা বলতো, হাঁটাহাঁটি করতো, একদম নানা রকম শব্দ করতো। মাথার উপরে, ছাদের উপরে লাঠি অথবা লোহার রড দিয়ে তারা একদম টুং টুং করে শব্দ করতো। এভাবে 6 তারিখ আর 7 তারিখের মাঝে যে রাতটা, ওই রাতেও একদম 1টা-1:30 পর্যন্ত আনুমানিক তারা আমাকে এই কষ্টটা দিয়েছে। তাকে প্রায় 4 ঘন্টা গাড়িতে ঘুরিয়ে ভোরে একটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয়। গাড়ি থামলো একটা জায়গায়, দরজাটা খুলে আমাকে ধরে নামালো। মুগ্ধভাবে প্রথম আকাশ দেখা, প্রকৃতি পরিবেশটা দেখা। ফাঁস বছর 3 মাস পর। জায়গাটা কোথায় ছিল? জায়গাটা ছিল বন বিভাগের একটা জায়গা, সেগুন বাগান, খড়ের হাট বিতে পড়েছে। এটা পড়েছে অ্যাকচুয়ালি মিরসরাই উপজেলার ভিতরে। মাইকেল চাকমার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়, তবে তিনি চান আর কেউ যেন কখনোই তাঁর মতো গুমের শিকার না হয়। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, যে কর্তৃত্ব তাদের রাখা আছে, সেটাকে তুলে নিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 2,500-এরও বেশি মানুষ। এ সময় গুম হন 677 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি 497 গুণ সম্পদ বেড়েছে সিরাজগঞ্জ 2 আসনের জান্নাত আরা হেনরির। এছাড়াও রাজনৈতিক প্রশ্রয়ে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনেক সংসদ সদস্য। অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ 5 সংসদ সদস্যকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা জান্নাত আরা হেনরি 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসন থেকে হেরে যান। নির্বাচনী হলফনামায় তার সম্পদের পরিমাণ ছিল 13,27,000 টাকা। 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালক নির্বাচিত হন তিনি। 2024 সালে নির্বাচনী হলফনামায় তিনি সম্পদ দেখান 64 কোটি টাকা। 10ম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ময়মনসিংহ 9 আসনের আনোয়ারুল আবেদিন তুহিন বার্ষিক আয় দেখান 2,30,000 টাকা। 10 বছরে 311 গুণ বেড়ে তার বার্ষিক আয় এখন 1,20,00,000 টাকা। চট্টগ্রাম 15 আসনের নৌকা প্রার্থীর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর 2018 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় বেড়েছে 250 গুণ। যশোর 3 এর কাজী নাবিল আহমেদ একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় দেখান 1,26,00,000 টাকা। 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 35 কোটি টাকায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নূরে আলম চৌধুরী মাদারীপুর 1 আসন থেকে 7 বার নির্বাচিত হন। শেষ 5 বছরে তার সম্পদ বেড়েছে 84 গুণ।
টিআইবি বলছে শুধু হলফনামা নিয়ে কাজ করলে চলবে না, কারণ হলফনামার চেয়ে বহুগুণ বেশি অর্থ পাচার বা লুকিয়ে রেখেছে অনেক সংসদ সদস্য। দুদকে যখন একজন ব্যক্তি কমিশনার হিসাবে, চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, তখন তার কাছে এমন একটা জায়গায় তিনি চলে গেছেন, তার কাছে কিন্তু তার পক্ষে আর কিছু রাষ্ট্রের কাছ থেকে বা কারো সরকারের কাছ থেকে পাওয়ার কিছু অবস্থা থাকে না। কাজে তিনি কেন তার হাতে অর্পিত ক্ষমতাটাকে যথাযথভাবে ব্যবহার করতে সৎসাহস দেখাতে পারবেন না। নির্বাচনের সময় হলফনামা ধরে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি দুদক। এবার প্রভাবমুক্ত থেকে দুদককে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ টিআইবির। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়াত চেয়ারম্যান এরশাদের মামলার ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়া হয়নি। জিএম কাদেরের অভিযোগ, নানা প্রলোভনে জাতীয় পার্টিকে দুই ভাগ করে দিয়েছে আওয়ামী লীগ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি আরও বলেন, জাতীয় পার্টি বাধ্য হয়ে শেখ হাসিনার সরকারে অংশ নিয়েছে। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম সংসদ নির্বাচন। তাতে অংশ নেয়নি বিএনপি। জাতীয় পার্টিও রাজি ছিল না। তখন এরশাদকে নিয়ে শুরু হয় টানা হ্যাচড়া। পরে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হয় জাতীয় পার্টি। মন্ত্রিসভাতেও স্থান পায় দলটির কয়েকজন, যে কারণে গৃহপালিত বিরোধী দল হিসেবে সমালোচনা করা হয়। এরপর 2018 সালের 11 সংসদ নির্বাচনেও 22টি আসন পায় জাতীয় পার্টি। স্পষ্টভাবে কিন্তু বিগত নির্বাচনগুলোর একটিও দায় নিতে রাজি নন জিএম কাদের। তার অভিযোগ, নির্বাচনে অংশ নিতে নানাভাবে বাধ্য করা হয়েছে জাতীয় পার্টিকে। 14তে আমরা নির্বাচন বর্জন করেছি। জাতীয় পার্টির 90% 300 আসনের মধ্যে 270 আসন আমরা উইথড্র করেছি। আমি নির্বাচন বর্জন করেছি, আমাদের লোকজন নির্বাচন বর্জন করেছি। আমাদেরকে আশরাফ সাহেবের যে ভয় দেখিয়ে, তার মামলার ভয় দেখিয়ে, সেই মামলার ভয় দেখিয়ে খুনের আসামি করে তাকে ভয় দেখিয়ে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। এগুলো সুযোগ নেওয়া হয়েছে আমাদের বিভিন্নভাবে, তাদের ম্যানিপুলেশন করা হয়েছে। এটাকে বলা হয় মানে ফাউল প্লে আর কি। তিনি মন্তব্য করেন, এভাবে জনবিচ্ছিন্ন করা হয়েছে জাতীয় পার্টিকে। দলের মধ্যে বিভেদ তৈরি করেছেন শেখ হাসিনা। আমাদের দলে ভাঙন সৃষ্টি করা হয়েছিল, যেভাবে প্রেশার সৃষ্টি করা হয়েছে, এবং যেখানে যে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের আমল থেকে, যে তাদের বিরুদ্ধে আচরণ করলে যে কি দশা হতে পারে সেটা সবাই জানতো। দলটা দুভাগ করেছে শেখ হাসিনা। অতীতে সব ভুল শুধরে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত সমালোচিত এসালম গ্রুপের 12টি প্রতিষ্ঠানের কর ফাঁকির তদন্তে নেমেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতদিন নানা বাধার কারণে এসালম গ্রুপের 2টি প্রতিষ্ঠানের জরিমানা সহ প্রায় 7,000 কোটি টাকার কর আদায় করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানেরও কর ফাঁকির তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। 2019-20 থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত এসালম ভেজিটেবল অয়েল ও এসালম সুপার এডিবল অয়েল কর ফাঁকি দিয়েছে 3,539 কোটি টাকা। এছাড়া চেমন ইস্পাত ফাঁকি দেয় 140 কোটি টাকার ভ্যাট। পরে জরিমানা সহ প্রায় 7,000 কোটি টাকা পরিশোধে গড়িমসি করে। বর্তমানে গ্রুপের 12 প্রতিষ্ঠানের অনিয়ম ও ভ্যাট ফাঁকির তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এই কমিটি 1 মাসের মধ্যেই প্রতিবেদন দেবে। এসালমের এসব তদন্তের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, ব্যাংকের থেকে ইনফরমেশন টানতে হয়। তো আমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে চিঠিপত্র যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক থেকে আমরা সহযোগিতা পেতাম না। আয়কর বিভাগ থেকে তথ্য নিয়ে আমরা মামলাগুলো করেছি। এছাড়া ব্যাংক ঋণের সুবিধা সহ নানা কারণে তৈরি করা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোরও তদন্ত করছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রায় 12টা প্রতিষ্ঠানের তদন্ত চলছে, যেগুলো কিছু অস্তিত্ব আছে, যেগুলো আমাদের তারা নিয়মিত ভ্যাট দেয় এবং অধিকাংশ কোনো রকম অ্যাক্টিভিটি নাই। এগুলো তৈরি করাই হয়েছে মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এবং এটা ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে বেনামে ব্যাংক লোন নেওয়ার জন্য। এরই মধ্যে এসালম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঋণের নামে গ্রাহকের 11 কোটি 30 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে টাকা ফেরতের দাবিতে
রাতভর নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামের প্রতিষ্ঠানটি ঘিরে রাখেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে প্রতারণার দায় স্বীকার করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রাজধানীর বনানী প্রায় 2 বছর আগে ভবনের ৫ম তলায় নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামে সমবায় প্রতিষ্ঠান খোলেন মোবারক হোসেন। ঋণ নিতে শুরুতেই ১২০০ টাকায় হতে হয় সদস্য। এরপর যত টাকা ঋণ তার বিপরীতে আগাম নেওয়া হয় ১০% টাকা। তবে বেঁধে দেওয়ার সময় টাকা চাইতে গিয়ে পড়তে হয়েছে নির্যাতনের মুখে। ওনায় নাকি মালিক ওই রুমের মধ্যে আটকে নিয়ে আমাদেরকে মারামারি করে মারছে, এবং এটার প্রথম উদ্যোক্তা মায়ের প্রথম উদ্যোক্তা হলো আস্থা। এই টাকাগুলো সবাইরে রিটার্ন দিতে হবে, এটা একটাই দাবি, সবার টাকা ব্যাক দিতে হবে। ভুক্তভোগীরা বলছেন যে আমানত ছাড়া বড় ঋণের আশায় সদস্য হয়েছেন তারা। কমিশন নিয়ে স্বজনদেরও প্রতিষ্ঠানটির সদস্য করিয়েছেন অনেকে। আমার নিজের চাচা শ্বশুর, আমার ফুফাতো বোন, এদের যাতে যাতে ছোটোখাটো লোনের দরকার, এখানে দেখতেছি কোনো মর্গেজ লাগতেছে না, বলতেছে মর্গেজবিহীন। তো আমি বাসায় যে বলছি, তারা আগ্রহ প্রকাশ করছে, তারা আসছে। ব্যাংকের থেকে নিতে পারতাম, কিন্তু ব্যাংকে তো আমার এত অল্প বয়সে অথবা এত অনেক ডকুমেন্টস চাই, কিন্তু আমি তো এটা দিতে পারতাছি না। আমি তো এখন একজন উদ্যোক্তা হিসাবে ব্যবসা করি। অফিসে যারা ছিলেন তারা বলছেন এখানে শুধুই চাকরি করেন তারা। পাশাপাশি করছেন গত কয়েক মাসে প্রায় 2 কোটি টাকা ঋণ দেওয়ার দাবি। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। প্রতিষ্ঠানের লিগ্যালিটি আছে, আমি পেপারস যত দেখছি, কিন্তু যে কর্মপদ্ধতি সেগুলো লিগ্যাল ছিল না, কর্মপদ্ধতিগুলো লিগ্যাল ছিল না। এই সম্পর্কে আমি এমডি সাহেবকে বলছি, ওরালি বলছি। ক্লায়েন্টের রেফারেন্সেই আসা হয়েছে, মানে ক্লায়েন্ট দিয়েও আমি আসছি, আমার কিছু ক্লায়েন্টও ছিল। প্রথম অবস্থায় এরকম এতটাই ছিল না, মানে 2, 4 জন, 5 জন, 10 জন এরকম ক্লায়েন্ট থাকতো। এরপরে হচ্ছে আমাদের জিএম স্যার, উনি আসছেন, উনি আসার পরে ব্রাঞ্চ এস্টাবলিশ করা হয়েছে। পুরানা পল্টন সহ রাজধানীতে তাদের শাখা 7টি আর সারা দেশে 13টি। শুধু বনানী শাখায় গ্রাহক প্রায় 2000। এর মালিক মোবারক হোসেনের বিরুদ্ধে আছে এমন আরও 15টি ভুয়া সমিতি খুলে প্রতারণার অভিযোগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি বাড়তি বিদ্যুৎ বিলের অভিযোগ বেড়েছে গ্রাহকদের। তারা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে এর সুবিচার পাচ্ছেন না। যদিও প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক বিলের অভিযোগ নাকচ করে বলছে, গরমে বিদ্যুতের ব্যবহারের সঙ্গে খরচও বাড়ে। বিশেষজ্ঞদের মতে মন্ত্রণালয়কে গ্রাহকের অভিযোগ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠনের পাশাপাশি বিইআরসিকে সক্রিয় করতে হবে। রাজধানীতে বিদ্যুৎ বিতরণ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। বিল আদায় হয় প্রিপেইড ও পোস্টপেইড 2 ধরনের মিটারে। খিলগাঁওয়ের এক বাসিন্দার মে মাসে বিল আসে 2006 টাকা, পরের মাসে 5391 টাকা। মোহাম্মদপুরের আরেক গ্রাহকের বাসায় জুলাই মাসে শীতাতপ যন্ত্র বিকল ছিল, কিন্তু বিল আগের মাসের চেয়ে প্রায় 500 টাকা বেশি। ইচ্ছেমতো বিদ্যুৎ বিল আদায়ের এমন অভিযোগ অহরহ। মে মাসে বিদ্যুৎ বিল এসেছিল 2200 টাকা, বাট পরবর্তী মাস আবার যখন জুনে আমার বিল আসলো, আমি দেখলাম আমার বিল হচ্ছে 5600 টাকা। উপযুক্ত কোনো ব্যাখ্যাও তারা আমাদেরকে দিতে পারে না যে এই কারণে বিদ্যুৎ বিলটা বাড়ছে। আমরা নিজেরাও বুঝতে পারি না কেন বাড়তেছে। হয়তোবা তারা বলতেছে আরেকজনের, অন্যদের কথা মতে যে অন্য কারো লোড হয়তো আমার এখানে চাপিয়ে দিচ্ছে কিনা। গ্রাহক অভিযোগের বিপরীতে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে আবাসিক বিদ্যুতে 6টি স্ল্যাবে বিল আদায় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর 7 মাস গরমে বাড়ে বিদ্যুতের ব্যবহার। গ্রাহকের এই যে ব্যবহার বৃদ্ধি পাইছে। আরেকটা হলো যে আমাদের যে স্ল্যাবে, এই যে উপরের দিকে স্ল্যাবে যত যাচ্ছে ততই এটা ইউনিট রেটটা বাইরে যাচ্ছে। কেউ কি ধরতে পারি যে সে ভুল রিডিং দিয়েছে, তাহলে কিন্তু সে তাৎক্ষণিক পানিশমেন্টের আওতায় আসে। এরপরেও আমাদের যে সফটওয়্যার আছে, বিলিং সফটওয়্যার, এটা যদি অতিরিক্ত রিডিং হয়, 1.5 গুণ বিল হয়ে গেল, তাহলে কিন্তু বিলটা প্রিন্ট হবে না। বিশেষজ্ঞরা বলছেন বিতরণকারী কোম্পানিগুলোর জবাবদিহি নেই, এতেই বেড়েছে গ্রাহক ভোগান্তি। মন্ত্রণালয়ের কোনো সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে যদি এটিকে যদি ব্যবস্থা করেন, এটির সমস্যাগুলো যদি চিহ্নিত করা যায়, তাহলে সেটির আলোকে এটি সমাধানের ব্যবস্থা নেওয়া। আমরা চাইব যে ভোক্তার এই ধরনের বিভিন্ন সমস্যা দিয়ে যেন নিয়মিত ভিত্তিতেই তার সমাধানের জন্য উদ্যোগ থাকার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এনার্জি রেগুলেটরি কমিশনকে পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। পর্যবেক্ষকরা বলছেন গ্রাহক অভিযোগের মুখে বিদ্যুৎ বিল কমানোর নজিরও আছে, যা প্রশ্নবিদ্ধ করে বিতরণকারী কোম্পানির স্বচ্ছতাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভোগ্যপণ্যের দাম সাধ্যের মধ্যে আনতে ব্যবসায়ী ও সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার প্রতিযোগিতা কমিশনে এক বৈঠকে তারা দাম বৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং বাজার সিন্ডিকেট ভাঙারও দাবি জানান। একই বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ এর কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। তেল, চিনি সহ ভোগ্যপণ্যের বাজার নিয়ে প্রতিযোগিতা কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আলোচনা হয় নিত্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য নিয়ে। সভায় এনবিআর ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবৈধভাবে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে পদচ্যুত সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টিও সামনে আনেন তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা বা আপনারা কোনো ধরনের আইনগত পথে হাঁটবেন কিনা। কয়েকটি চালান বিশ্লেষণে দেখা যায় 96 টাকা কেজি খেজুরের ওপর 130 টাকা দাঁড়ায়। স্বল্পকার খুচরা দাম 300 থেকে 350 টাকা হয়। 7 দিনের মধ্যে চিনি 90, ভোজ্য তেল 120 আর আলু 25 টাকার মধ্যে নামিয়ে আনার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দাম বৃদ্ধির দায় এড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ী ও কর্মকর্তারা। যে গভর্নমেন্ট রেটে কিন্তু আমাদের ডকুমেন্টস আমরা ভ্যালু কিনতে পারি না। তাতে 160 টাকার দাম আমরা 115-16 দিয়ে কিনছি, কিন্তু কি হয়েছে এই কস্টটা আমাদের গ্যাপ থেকে যেত। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, সরকারটাকে পরিচালনা করা, মানুষের জনজীবনকে স্বস্তি দেওয়া, স্বাভাবিক করা, এটা আমাদের কাজ না। কিন্তু এই দুর্নীতিবাজ এবং দোষরদেরকেও চিহ্নিত করা, এটাও কিন্তু স্থিতিশীল করার একটা অন্যতম কাজ। সেই জায়গা থেকে আমাদের এটা দাবি, যদি তারা সহযোগিতা না করে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক অভিমুখে কিন্তু আমাদের মিছিল কিন্তু চলে যাবে। দেশের বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও কেন হাতে গোনা কয়েকটি কোম্পানি ভোজ্য তেল, চিনির বাজার নিয়ন্ত্রণ করে, এমন প্রশ্নে লোকবল সংকটের অজুহাত দেয় প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। আমাদের প্রতি আপনাদের যে আকাঙ্ক্ষা এই কমিশনের প্রতি, এটা আমি যদি আপনাদের কাছে থাকতাম এই আকাঙ্ক্ষা আমারও থাকতো, কিন্তু আমার সক্ষমতার অভাব আছে। এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার, আমার স্বতন্ত্র তদন্ত ইউনিট দরকার। বৈঠকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করারও দাবি করে শিক্ষার্থীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।